টিউলিপের ১৩ বছরের আয়কর এবং ফ্ল্যাটের নথি জব্দ। এদিকে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। আরও থাকছে দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ এনসিপির। সর্বশেষ জানিয়ে দেব ঈদের দিনে ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা। টিউলিপের ১৩ বছরের আয়কর এবং ফ্ল্যাটের নথি জব্দ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশে ১৩ বছরের আয়কর নথি এবং শ্যামলীর রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপের নামে থাকা একটি প্লটের কাগজপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, অনুসন্ধানের প্রয়োজনে কর্মকর্তারা চাইলে যে কোনো আয়কর নথি জব্দ করা যাচাই করতে পারেন। সংস্থার ঢাকা এক সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা মামলায় জব্দ করা এসব নথিতে ঘুষ হিসেবে নেওয়া ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঢাকার গুলশান প্লটের তথ্য রয়েছে। মঙ্গলবার দুদকের উপ পরিদর্শক পরিচালক আব্দুল্লাহ আল মোমান অঞ্চল ৬-এর অধীন করে সার্কেল ১২২-এর উপকার কমিশনের কার্যালয় থেকে মঙ্গলবার এসব নথি জব্দ করেন। জব্দ করা আয়কর নথিতে ২০০৬-৭ কর বর্ষ থেকে ২০১৮-১৯ কর বর্ষ পর্যন্ত দাখিল করা রিটার্ন এবং সংশ্লিষ্ট নথি সংযুক্ত রয়েছে। মোট ৮৭ পৃষ্ঠার এসব নথির মধ্যে ২০০৬ থেকে ১৫ বর্ষ পর্যন্ত প্রতিটি আয়কর রিটার্ন অ্যাডভান্সড ওয়েজ ডেভেলপার্স শিরোনামে ৫ লাখ টাকা ব্যয়ের তথ্য রয়েছে। ২০১৫-১৬ অর্থ বছরে গুলশানের প্লটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিকীকে হেবা হিসেবে দেওয়ার তথ্য দেখানো হয়েছে, যার একটি নোটারিকৃত দলিল সংশ্লিষ্ট নথিতে সংযুক্ত আছে। তবে ২০১৮-১৯ বর্ষের পর থেকে টিউলিপ সিদ্দিকী আর কোনো আয়কর রিটার্ন দাখিল করেননি বলে নথিতে বলা হয়েছে। ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি প্লট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক। মামলার অভিযোগ করা হয়, ক্ষমতায় অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ৫১ নম্বর রোডের ১১A ১১B ফ্ল্যাটটি বাড়ির নম্বর ৫A ও ৫B কোনো টাকা পরিশোধ না করেই তিনি নিয়েছেন। এ মামলায় রাজুকের ২ কর্মকর্তাও আসামি করা হয়েছে। তারা রেজিস্ট্রারের মাধ্যমে মালিকানা গ্রহণে টিউলিপকে সহায়তা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। ঢাকা এবং যুক্তরাজ্য ফ্ল্যাট এবং প্লটে অনিয়ম এবং প্রকল্পে দুর্নীতির অভিযোগের খাতার নাম আশায় টিউলিপের বিরুদ্ধে ঢাকার গুলশান ২ নম্বরের এই ফ্ল্যাটের অভিযোগের অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্টতা বলেছেন। ওই প্লটের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে। এর আগে গত ১৩ এপ্রিল ক্ষমতার ব্যবহার করে পূর্বাঞ্চলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ শেখ হাসিনার। তার বোন শেখ রেহেনা, শেখ হেনানের ছেলে রাওয়ান মুজিব সিদ্দিকী ববি, মেয়ে টিউলিপ সিদ্দিকী এবং জমিনা সিদ্দিক রূপান্তরিত সহ ৫৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দলটির নেতাদের বিচার কাজে শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। এ নিয়ে কথা বলেছে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক বিটের সাংবাদিকদের সংগঠন বিটাকার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেছেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। এরপর তিনি বলেছেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হলো প্রতিটি বাংলাদেশিদের নিজেদের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলগুলো নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন, জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে। এই বিষয়টাকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি। গোয়েন লুইস বলেছেন, তবে আমি মনে করি পরিস্থিতি দেখতে হবে। দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। তিনি আরো বলেছেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শীঘ্রই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। এই অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ এনসিপির।
নিজের অর্থনৈতিক তহবিল পরিচালনায় নীতিমালা তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা বলছেন, তারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে চান। ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং চ্যানেলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি রসিদ গ্রহণ করে এনসিপিকে আর্থিক অনুদান দেওয়া যাবে। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে এনসিপি। এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা এবং ক্রাউডসোর্সিং কার্যক্রম বিষয়ে জানাতে আজ বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে কথা বলা হয়। রাজধানীর বাংলা মোটর এনসিপির স্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে দলের আর্থিক তহবিল পরিচালনা নীতিমালার সারাংশ উপস্থাপন করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও অধ্যাপক এস.এম. সাইফুল মুস্তাফিজ। তিনি বলেছেন, কোনো কালো টাকা না, অজানা উৎস বিদেশি টাকা বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ একেবারেই নিষিদ্ধ। পরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম রেজা ও নাহিদ সরওয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রমুখ। জুলাই আন্দোলন ক্রাউড ফান্ডিং বা গণপ্রচার থেকে পরিচালিত হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপি তাদের আর্থিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর দাঁড় করাতে চাচ্ছে। তিনি বলেন, আমরা কাউকে এখন ডিজিটাল একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। ইনস্টলেশনের গণচাঁদা অব্যাহত থাকবে আর ডিজিটাল সিস্টেমে আমরা দেশ এবং দেশের বাইরে থেকে একটা ফান্ডিং পাবো। যারা এনসিপি কে সাহায্য করতে চান তাদের কেউ যেন ব্যক্তিগতভাবে কাউকে টাকা না দেন, সে আহ্বানও জানান নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমাদের ফাইন্যান্সিয়াল টিম অ্যাকাউন্ট নাম্বারের বাইরে কোনো প্রতিষ্ঠান বা কারোর কাছে এনসিপি বা আমাদের ছাত্রদের নাম কেউ যদি ব্যবহার করেন, সেটাও আপনাদের দপ্তরের শৃঙ্খলা কমিটিকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ অনেক জায়গায় আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের নৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর একই সঙ্গে আমরা মিডিয়ার ট্রলেরও শিকার হয়েছে। নাহিদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পেশি শক্তির ব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু মূলে অর্থ। দেশের রাজনৈতিক দলগুলো যাদের অর্থ বিষয়ক প্রকাশ করে না, সেগুলোর আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হতে হবে। ঈদের দিনে 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ওই দিনে দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় থাকায় চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত এই পূর্বাভাসে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের উত্তরাঞ্চলের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ, আচমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঈদের দিন সারা দেশে দিনের এবং রাতে তাপমাত্রা সামান্য হতে পারে। ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে। এদিকে ঈদের দিন রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘঢাকা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে। বাংলাদেশে 3 রাত তাপমাত্রা প্রায় পরিবর্তিত হতে পারে। অন্যদিকে ঈদের তৃতীয় দিন সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ও সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।